সিলেট পূর্ব ত্রিপুরানি সাংসদ অমনি ভাবে আমপুরে প্রচারণা রেডি তেমনি ভাবে বোনা খাবে খুবই কবর যাবে যারা বুগনি টাঙ্গা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি 24 রায়মাবিলি। আমি ধন্যবাদ জানাই আমাদের কৃষি পর্যটন মন্ত্রীকে ওনার সুন্দর আলোচনার জন্য। আমি আশা রাখছি যে আপনারা ওনার আলোচনা থেকে এই এলাকার জন্য আমাদের রাজ্য সরকার এবং আমাদের ভারত সরকার কিভাবে কাজ করছে এবং আগামী দিনে কি করার ইচ্ছা আমাদের এ সম্পর্কে যাবতীয় আলোচনা উনি করেছেন। কৃষক এবং কৃষির স্বার্থে আমাদের রাজ্য এবং কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য কি করছে সেটাও তিনি আলোচনা করেছেন। পর্যটনের জন্য এই এলাকার উন্নয়নের জন্য রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ ইত্যাদি উন্নয়নের জন্য রাজ্য সরকার এই 3 বছরে কি কি সিদ্ধান্ত গ্রহণ করেছে, কি কি কাজ চলছে তারও বর্ণনা তিনি দিয়েছেন। আপনারা একটা কথা মনে রাখবেন, গন্ডাছড়া এমন একটা মহকুমা, এখানে শুধু দুম্বুর জলাশয় এবং তার আশেপাশে যে প্রাকৃতিক যে সৌন্দর্য, যে বন নাইথকাই নজরমানি, এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য বিদেশ থেকে বাইরের রাজ্য থেকে প্রচুর মানুষ আগামী দিনে আসবে এবং তাতে আমাদের অনেক ইনকাম করার সুযোগ আমাদের হাতে আসবে। এই সব চিন্তাধারা আমাদের রাজ্য সরকার করছে এবং রাজ্য সরকারের মন্ত্রী হিসাবে যেহেতু উনি এই দপ্তরের মন্ত্রী, তিনি ত্রিপুরা রাজ্যে যত মন্ত্রী আছে আমি দেখেছি, আমি বলবো সব থেকে যদি কোনো মন্ত্রী বেশি কাজ করে থাকেন তাহলে উনি কাজ করেছেন। কারণ কৃষির ক্ষেত্রে
আনারস যদি বিশ্ববিখ্যাত হয় আমরা অবশ্যই মুখ্যমন্ত্রীকেও আমরা তার ক্রেডিট দেব, কিন্তু দপ্তরের মন্ত্রী হিসাবে ওনার পরিকল্পনা, ওনার চেষ্টা তাতে আছে। তারপরে আমাদের মুখ্যমন্ত্রী এবং ওনার নেতৃত্বে আমাদের রাজ্যে বিশেষ করে জনজাতি দাল্লং সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায় যারা আনারস চাষ করেন, আজকে ভারত বিখ্যাত হওয়ার পরে বিশ্ব বিখ্যাত হয়েছে কৃষকরা। আমরা কখনো চিন্তা করতে পারিনি, ওনার কারণে, আমাদের রাজ্য সরকারের কারণে আমরা এটা করতে পেরেছি। বিজেপি আইপিএফটি জোট সরকারের কারণে আমাদের এটা হয়েছে। আমি নিজেও পার্লামেন্টে কথা বলেছি, উনিও বলেছেন আমাদের এই রৈশবাড়ির কথা, গন্ডাছড়ার কথা আমার আগেও অনেকে স্বর্গীয় হয়েছেন, মানে মারা গেছেন, অনেক এমপি এবং অনেকে আছেন এখনো জীবিত। আমাদের আপনাদের ভোট নিয়ে এমপি হয়েছিলেন, কিন্তু দিল্লিতে রৈশবাড়ি গন্ডাছড়ার নাম উচ্চারণ করেছিল কেউ? সামনে যেখানে কথা শুনুন, কোনদিন রৈশবাড়ি, দুর্মুর, গন্ডাছড়া ভাই শব্দ পার্লামেন্টও কোনদিন কেউ সামনে খানা জায়গা। তাহলে এই সরকার চেষ্টা খাই করবো এই যে দুর্মুর গন্ডাছড়া মহকুমা বিনিয়োগ এই যে গন্ডাছড়া শব্দ বিষয় যা তমনি বাড়াই গেছে মনে দেখে না। আমাদের রাজ্য সরকারের চিন্তাধারা, কেন্দ্রীয় সরকারের চিন্তাধারা কি? সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। উনি বলেছেন আমরা যাতে ধর্মে আমরা বিচার করি না, কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে জৈন, পার্সি বিচার করি না, কে জমাতিয়া, ত্রিপুরা, রিয়াং আমরা বিচার করি না। আমরা চিন্তা করি যারা গরিব, যারা অসহায় তাদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। তার জন্য আমাদের সরকার করোনার সময় আপনারা দেখেছেন, যদি সিপিআইএম এর সরকার হতো এই রাজ্যে তাহলে কি হতো? আমাদের না গিয়ে আমরা মারা যেতাম। 9টা মাস 10টা মাস আমরা বেরোতে পারিনি, কাজে যেতে পারিনি, কাজ সবকিছু বন্ধ ছিল। কিন্তু নরেন্দ্র মোদী, বিপ্লব কুমার দেবের নেতৃত্বে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, আমাদের জোট সরকার আমাদের প্রতিটি বাড়িতে বিনামূল্যে রেশনের মাধ্যমে চাল, ডাল, গ্যাস ইত্যাদি আমরা দিয়েছি কিনা? সেই সময় আমরা কি বিচার করেছিলাম? ভাই তুমি তো হিন্দু, তুমি খ্রিস্টান, তুমি মুসলিম, তুমি বুদ্ধ, আমরা কি বিচার করেছিলাম? বিচার আমরা করিনি। আমরা বিচার করিনি কে কোন সম্প্রদায়ের, কে বাঙালি, কে জনজাতি, এইসব আমরা কিছু চিন্তা করিনি। আমরা চিন্তা করেছি আমরা ভারতীয়, আমরা ত্রিপুরার মানুষ, গরিব মানুষকে বাঁচাতে হবে। উনি মন্ত্রী, আমিও এমপি, আমার ধনঞ্জয় বাবু এখানে এমএলএ, আমরা নিজেরাও আমাদের বেতন 1 মাসের পুরো দিয়েছি, সরকারের হাতে তুলে দিয়েছি। কেন্দ্রীয় সরকারের কাছে আমরা এমপিরা, রাজ্য সরকার, মুখ্যমন্ত্রীর হাতে আমাদের এমএলএ, মিনিস্টাররা, এখনো আমরা 30% বেতন আমরা কম আমরা দিচ্ছি। আমরা কম নিয়ে আপনাদের জন্য আমরা সেটা ব্যবস্থা করছি। এ হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকার, সবকা সাথ সবকা বিকাশের সরকার। এই রৈশবাড়ি এলাকার যে সামগ্রিক উন্নয়নের জন্য আমরা সবাই ভাবছি। কিছুদিন আগেও আমি বিএডিপি ফান্ডের মাধ্যমে এই বর্ডারে কিছু যে দোকানপাট যাতে করা যায়, একটা ইনফ্রাস্ট্রাকচার করার জন্য আমি যখন বিডিওর সঙ্গে কথা বলে কাজ করার চেষ্টা করেছিলাম। এখনো কিছু কিছু লোক আছে তারা উন্নয়ন বিরোধী কথাবার্তা বলে, আমি যখন বললাম সেটা করে দেব, অনেক মানুষ লিখিত আকারে বিডিওর কাছে অবজেকশন করেছিল যে ওই বর্ডারের মধ্যে বাজার করা যাবে না, যাতে করে বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে কোনোদিন কোনো ব্যবসা বাণিজ্য না হয়, আমাদের লাভ না হয়। তারা কি কথা বলে এখানে যদি এমন হয় তাহলে আমাদের অসুবিধা হবে, আর এখানে যদি মার্কেট হয়, ব্যবসা বাণিজ্য হয়, আমাদের সকলের লাভ হবে, সেটা তারা চিন্তা করতে পারে না। রাস্তা আমি কথা বলছিলাম আজকে 2-4 পা দিয়ে যখন আমি আসছিলাম, আমি জানি এমপি হওয়ার পরে এই রাস্তা যখন বৃষ্টির সময় গাড়ি আটকে যায়, ফটো তুলে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দেয়
বিরোধীরা, বিশেষ করে সিপিআইএম এর মধ্যে যারা এখনো যারা ওই কংগ্রেস করে আইএনপিটি করে, তারা আমাকে বলে এখন ইদানিং এখন একটা দল হয়েছে, সেটা এনজিও থেকে মাথা, তো তারা আমার কাছে ফটো দেয় এবং বলে দেখো তোমার রাস্তা। আমি ভাই আমি তো মাত্র 5 মাসের আমি এমপি, অথচ 2014-15 সালে গন্ডাছড়া থেকে রেশবাড়ি পর্যন্ত 16 কোটি টাকার কাজ, সেটা 2017-18 মধ্যে শেষ হওয়ার কথা ইলেকশনের আগে। সেখান থেকে টাকা নিয়ে চাঁদা নিয়ে ইলেকশন করেছে সেই সময়কার সরকার, তার কিছু নেতৃত্বরা, কিন্তু এই কাজটা তারা করেনি। আমি যে মাত্র এমপি হলাম সমস্ত দোষ আমার উপরে চাপিয়ে দিল। আমি বলতে চাই, যেহেতু আমার মন্ত্রী মহোদয় এদিকে কথা বলেছেন, আমি গন্ডাছড়া রেশবাড়ির কথা বলবো যে 10 কোটি টাকার টেন্ডার হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে এটা শেষ করার চেষ্টা আমরা করছি। কাজ হবে, আরো কাজ হবে, উন্নয়নমূলক কাজ হবে যদি আমাদের সরকার থেকে। তার জন্য আমরা বলছি খুমুলুঙ্গের মধ্যেও আমাদের পদ্ম এবং আমাদের আইপিএফটি যে তৎকাল চিহ্নের সরকার লাগবে আগামী দিনে, তাহলে খুমুলুঙ্গ আমাদের উন্নয়নের সরকার হবে। আজকে অনেকেই বলে তিপ্রাসা থানসা। আমি যদি মানে সঠিক বাংলায় আমি আলোচনা করি, কারোর আপত্তি আছে? বাংলা বুঝিয়ে তো তিনি বলে তা করবো ক্ষমা খাই দিই, যত বুঝে না বলে, কারণ একবার বাংলা একবার কর্পোরেট দিয়ে একটা অসুবিধা। আমাদের এখন একটা দল আমাদের মানে নির্বাচনে যেহেতু গড়ে গড়ে গিয়ে পায়ে ধরে বলেছে থামসা এবং তিপ্রাসা, দুইটা শব্দ। এই দুটো শব্দ ছাড়া আর কিছুই নেই তাদের ইস্যু। আমার মহারাজা, আমি যদি মহারাজা না বলি উনি রাগ করেন, তার জন্য এখন আমিও বলার অভ্যাস করছি মহারাজা পদ্মজি জি শব্দের মাধ্যমে, বাবু শব্দের মাধ্যমে সম্মান দেয়, কিন্তু উনি নাকি রাগ করেন। আমার প্রতীক দেববর্মা, যিশু দেববর্মার ছেলে, আমাদের নেতৃত্ব, ওনার কাছে নাকি একদিন বলছিলেন যে प्रतीक ये रेवती क्यों मेरा नाम लेता है, एक बार के लिए भी कभी भूभाग्राही नहीं बोला। तो আপনি বলে মাঝে মাঝে আমরা ভূভাগ্রাহী হলো। আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন আমরা রাজ পরিবারকে সম্মান করি, আমিও তিপ্রাসা, দনন্দের ত্রিপুরাও তিপ্রাসা, আমরা থানসা চাই, কিন্তু তাদের থানসা এবং তিপ্রাসা যে অর্থে আমাদের একটু আলাদা ধরনের থানসা আমরা চাই। আমরা চাইছি ভারতবর্ষের মধ্যে যত আমরা নাগরিক হিসেবে বসবাস করি, যত সম্প্রদায় ধর্মের, আমরা তাদের থানসা চাই। ত্রিপুরা রাজ্যের মধ্যে 19টা সম্প্রদায় জনজাতি এবং তার মধ্যে আমার বাঙালি আরো বিভিন্ন সম্প্রদায় যদি থাকে, তাদের মধ্যে থানসা আমরা চাই, তাদের মধ্যে একতা আমরা চাই। আর এই যে যারা থানসা এবং তিপ্রাসা বলছে, তারা কোন থানসা চায়? থানসা শুধু নাচ চেপটা তাদের, তার মধ্যেও তিপ্রাসা শব্দের মাধ্যমে চাকমা বাদ, মগ বাদ, হালাম বাদ, কুকি বাদ, তাহলে 19টার মধ্যে আমি গড়ে গড়ে দেখলাম মাত্র 9টা দফার থানসা তারা চায়, 10টা তার বাইরে। এই জন্য থানসা কোনোদিন হবে না। আর আপনারা যারা আমার থেকে বয়সে বলে বড়, আপনারা তো জানেন আমি তো আপনাদের ছেলের সমান অনেকের। পলিটিক্যাল পার্টির মাধ্যমে, রাজনৈতিক দলের মাধ্যমে কোনোদিন থানসা হবে না সমাজে, কারণ রাজনৈতিক দলের আদর্শ আলাদা আলাদা থাকে, আমাদের আলাদা আলাদা বক্তব্য থাকবে। তাহলে আমি রেপুটি ত্রিপুরার প্রদ্যুৎ বাবু কেন আমাদের আদর্শে মিল থাকবে? আমি হলাম শ্যামাপ্রসাদ মুখার্জি এবং দীনদয়াল উপাধ্যায়ের আদর্শে চলি আমাদের দল। আমি আমার শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায়, আমার অটল বিহারী বাজপেয়ী, এল.কে. আদবানি, তাদের কথা আমি বলবো। আমি বলবো ভারতীয় সংস্কৃতির কথা, ভারতের ইতিহাসের কথা, আর তারা বলবে কিছু লোকের কথা। থানসা এই জন্য হবে না, কারণ ওই দলের মধ্যে যারা গেছে এখন তারাই বলে অনিমেষ দেববর্মা নাকি নারদ মুনি, অনন্ত দেববর্মা নাকি সুকলি মামা। এটা আমার কথা না, তাদের কথা। আমার কাছে খবর আছে এখন নারদ মুনির সঙ্গে রাজা নিজে কথা হয় না কয়েকদিন ধরে। তো কি হবে? এই থানসা হবে কোনোদিন? ধনঞ্জয় ত্রিপুরা তিপ্রাসা, আমিও তিপ্রাসা, বরং আমি তো এক কদম বাড়িয়ে এগিয়ে আমি বলি আমি তো টাইটেলও ত্রিপুরাই লিখি ত্রিপুরা, তো তার থেকে আমি এক কদম আগে আমি তিপ্রাসা আমি শিক্ষার্থী, আমরা ধনঞ্জয় ত্রিপুরার আমি, কারণ কম্পারেটিভ কথা বলি চাকরি মুখী সবই খায়, আমরা তো তিপ্রাসা। আমার কথা হচ্ছে রাজার কোনদিন রাজনৈতিক দলে
যোগদান করা, রাজনীতি করা উচিত না। রাজা রাজার মতো থাকা। আমরা যখন মহারাজা বীর বিক্রমকে মানি বিজেপিরা, আইপিএফিরা, কেন ওনাকে আমরা মানব না? কিন্তু উনি যদি নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করেন, নরেন্দ্র মোদী না আরো সিরিয়া কো, আমরা কি করে মানি? বলেন যে রেবতী ত্রিপুরা এখন দেখো কোমরঙ্গে আইপিএফিরা সেই দিন কোমরঙ্গে ওনাকে সাহায্য করেছিলেন। তো আইপিএফি হাজারো কার্যকর্তা গিয়ে যখন লোক গ্যাদারিং হলো, তিনি ভাবলেন আরে আমার সঙ্গে সব তিনপাশারা আছে। কিন্তু যখন আইপিএফি সরে গেল, ওই বিশ্রাম করতে গিয়ে চোখের জল ফেলতে শুরু করলো। চোখের জল ফেলতে শুরু করলো কিনা? এই নৈশবাড়ি দাঁড়িয়ে গত লোকসভা নির্বাচনে কি বলেছিলেন মহারাজা? বলেছিলেন আমি এখানে জায়গা কিনবো, এখানে বাড়ি করবো, আর আগরতলায় ভালো লাগে না, আর শিলংয়ে থাকা ভালো লাগে না, দিল্লিতে ভালো লাগে না। নৈশবাড়িতে 2019-এর কথাটা খুব আমরা বলে গেলে চলবে আমাদের? 2019-এ কোন দলে ছিলেন? কুড়িতে কি হলো? 1 বছর পরে এনজিও। 2021-এ কি হলো? এখন ত্রিপুরা মাথা। কি কথা বলবেন উনি? কি বলবেন? একবার বলেন আমি আর কোনদিন রাজনীতি করবো না, মানে কান ধরে ক্ষমা চেয়ে জনগণের কাছে। এখন আবার বলছেন যে আঞ্চলিক দল ছাড়া উপায় নেই, কংগ্রেসে থাকতে বলেছিলেন যে জাতীয় পার্টি ছাড়া উপায় নেই। মহারাজা, আমি ওই আশ্রম বাড়িতে গিয়ে একটা ভাষণ আমি বলেছিলাম যে রামচন্দ্র যে রাজা, আমরা যারা হিন্দু ধর্মের রামচন্দ্রকে আমরা আদর্শবান রাজা হিসেবে আমরা বিবেচনা করি। আর মহারাজা বীর বিক্রমকে ত্রিপুরা রাজ্যের আদর্শ রাজা আমরা মানি, আধুনিক রাজা মানি। কারণ উনি শিক্ষা দীক্ষা, এই যে আমাদের রাস্তাঘাট, আধুনিক যে মানে যুগে যা কিছু দরকার, এই সব কিছু ত্রিপুরাতে করার জন্য চেষ্টা করেছিলেন। এমবিবি কলেজ যদি না করতেন, আমি রেবতী ত্রিপুরা আজকে এমএ পাস আমি করি না, ধনঞ্জয় ত্রিপুরা বিএ পাস করে না, এমএ পাস করে না, আমরা এমবিবি কলেজ থেকে পড়াশোনা করেছি। এই মহারাজা বীর বিক্রম হলেন আমাদের আদর্শবান রাজা। এরকম হতে হয় রাজা হতে গেলে। আমি সেই কথাই বলেছিলাম ওনাকে যে প্রদুজি পলিটিক্স মত कीजिए, পলিটিক্সে গেলে সবাই আপনার সাথে যাবে না। কিন্তু আমাকে কি বলার চেষ্টা করেন উনি? রেবতী ত্রিপ্রাসা বিরোধী। আমি ত্রিপ্রাসা বিরোধী না। ত্রিপ্রাসা যদি বিরোধী হতাম তাহলে পার্লামেন্টে দাঁড়িয়ে এডিসির জন্য যে 50টা সিটের আমি দাবি করলাম এবং ক্ষমতা দেওয়ার কথা বললাম, আগরতলায় মেডিকেল কলেজের কথা বললাম, এবং এই যে কালচারাল একাডেমি করার কথা আমরা বলছি, কেন আমি বললাম সেটা? এটা কি ত্রিপ্রাসা বিরোধী না বাঙালি বিরোধী কথা? কোনটা? আমি সবার জন্য কথা বলেছি। তাতে ত্রিপ্রাসারও লাভ হবে, আমার ত্রিপুরা রাজ্যের আম জনতার লাভ হবে। এটা হচ্ছে সবকার সাথে চিন্তাধারা। আর উনি খালি ত্রিপ্রাসা। তো ত্রিপ্রাসা পাতালগঙ্গা এক সময় বলেছিলেন রাজনীতি মানে বুথ দেবেন না। যখন দেখা গেল আমার মুখ্যমন্ত্রী নেতৃত্বে রাজ্যমন্ত্রী সহ এনসি বাবু এবং আমাদের প্রণজিৎ বাবুরা তারা সবাই মিলে ঠিক করলো আমরা এডিসি হাতে টাকা দেব, ক্ষমতা দেব, 50টা সিট করে দেব। তখন পাতালগঙ্গার মাথা মানে গরম হয়ে গেল, বললো আমি তো ভুল করলাম, তাহলে রাজনীতিতে কোনোদিন যাবো না, ইলেকশনে দাঁড়াবো না। তো পুরো ধারণায় যে পরিবর্তন করে ফেললেন তিনি, বললেন এবারে রাজার সঙ্গে যোগ করে লড়াই করবো। পরে আবার ঝগড়া জাতি হয়ে ওই খাঞ্চা হলো না, এখন আলাদা আলাদা করে কেউ টিএসপি নাম দিয়ে, কেউ অমুক নাম দিয়ে, কেউ ওই কি আনারস, কেউ বিভিন্ন নাম দিয়ে এখন দাঁড়াতে শুরু করলো। কিছুই হবে না তাদের দ্বারা। তাদের কোনো ক্ষমতাও নেই কিছু দেওয়ার। যদি ক্ষমতা থাকে কেন্দ্রীয় সরকারের, সেই কেন্দ্রীয় সরকারের যে কোনো সরকার থাকুক, কিন্তু এমন সরকার আমাদের আছে যারা দিতে চায়। মনমোহন সিং এর সরকারও ছিল কেন্দ্রীয় সরকার, কিন্তু মনমোহন সিং জি তিনি ত্রিপুরার জন্য দিতে চায়, মানে ওই দলটা দিতে চায়নি, তার জন্য মনমোহন সিং ত্রিপুরাকে দিতে পারেননি। এবং সিপিআইএম আজকে যে কথা বলে বিভিন্ন সভা সমিতিতে বিজেপির বিরোধী যে কথাবার্তা বলে, সেই সিপিআইএম সে প্রথম ইউপিএ সরকারের সময় সিপিএম কংগ্রেসকে সমর্থন করে সরকার চালিয়েছিল। সরকার খাইজার পর দিল্লিও থাকবে, অসময় যদি লামা কর্মা অনেক কিছু দাবি খেয়ে
ওই সময়ও ত্রিপুরা রাজ্যে অনেক লাভা রাস্তাঘাট অনেক উন্নয়ন আমরা খাবো। কিন্তু সেই সময় সিপিএমরা বলতো কি বলতো যে মনমোহন সিং প্রধানমন্ত্রী হলেও আসল ক্ষমতা নাকি সিপিআইএম এর হাতে ছিল, কারণ সংখ্যাগরিষ্ঠ ছিল না। সিপিআইএম এর সেই সময় হয়তো বা প্রায় বামপন্থীরা মিলে প্রায় 66-67 আসন ছিল লোকসভায়। তারা ইচ্ছে করলে ত্রিপুরার জন্য অনেক জাতীয় সড়ক, অনেক উন্নয়নমূলক, অনেক টাকা এডিসির জন্য ক্ষমতা তারা নিয়ে আসতে পারত, কিন্তু বিলিয়া রুলিয়া মালিয়া। কিন্তু আমাদের এই সরকার আসার পরে এখন ভিলেজ কাউন্সিলের হাতে এফএফসি যারা পঞ্চায়েত চালান আপনারা 15 ফাইন্যান্স কমিশনের মাধ্যমে আমরা টাকা দিচ্ছি। গ্রাম উন্নয়ন শুরু থেকে ভিলেজ কাউন্সিল হলো, আগামী দিনে টাউন কমিটিও নাই। এই রৈশ্যবাড়ি নবসন টাউন খেলে আগামী দিনে সরকার ঘোষণা খেটা যে রৈশ্যবাড়ি হাই জায়গা নেব টাউন খেলানো নাই, এই দেশে লাগাবো টাউন খেলানো নাই, রান্না নাই, পয়সানো নাই, কারেন্ট নাই, যত কিছু ফেসিলিটি যখন নাই রৈশ্যবাড়ি লাগাবো টাউন নাই। তো কাজে অবকাশ বিজেপি আইপিপি সরকার নিয়েছি চিন্তাধারা রাজনীতি কোনো ইস্যু করে ও ধরনি বা যারা তিনি অন্যান্য যারা জিএমপি খেলে যারা সিপিএম কোনো ইস্যু করে কোনো পক্ষ করে প্রণী আমার কেন বড় সময় বরং সিপিএম 50টা সিট খেলে তার লাভ হয়। আর এই ঘন্টা সারা থেকে যদি তারপর 2জন এমডিসি মানো আরো 2জন যদি এমডিসি মানায় আরো ভুলিয়ে সুযোগ মানো অন্যান্য সুযোগ মানো তাহলে সিট ক্ষতি দিয়ে লাভ সে তো ক্ষতি করে তো অবনিভাবে আমি যখন পার্লামেন্টে সরকার সিদ্ধান্ত গ্রহণ ঠিক, কিন্তু সিপিএম নেতৃত্ব যারা রাধাচরণ বাবু, অঙ্গন বাবু, জিতেন বাবু, ব্রক সাহেব আরো 50টা সিট করে কি লাভ হিসেবে। তো যদি এতই লাভ যদি না থাকে তাহলে সিপিএমরা প্রার্থী দাঁড় করায় কেন নির্বাচনে, এমডিসি হওয়ার চেষ্টা করে কেন? আর এই ছেড়ে দিন না আমাদের প্রতিকার বাবুকে, ছেড়ে দিন ওনাকে মানে এমডিসি করে পাঠান, আমরা ওনার মাধ্যমে এলাকার কাজ করবো, এমনিতেই আমরা কাজ করবো। তো সিপিএমরা ক্ষমতায় থাকলে একটা কথা বলে, বিরোধী থাকলে আর একটা কথা বলে। এখন বিরোধী হিসাবে তাদের কথাবার্তা সম্পূর্ণ উল্টো। আগে কি বলতো সিপিএম সরকার না থাকলে রেশনের চাল পাবেন না, রেখা বন্ধ হবে। এখন রেখা বন্ধ না কাজ বন্ধ, কোনটা না রেশন বন্ধ। বরং এখন এপিএল তারাও এখন 25 কেজি করে চাল পাবেন আপনারা। এবং অন্তোদয় যাদের কার্ড আছে, আমাদের সরকার জন্মের পরে যেমন টাকা দেয় মৃত্যুর সময় এখন সাহায্য করার জন্য আমাদের দাদারা আছেন মন্ত্রী সভায় মন্ত্রী, ওনারা ঠিক করেছেন আমাদের রাজ্য সরকার যে অন্তোদয় যদি এরকম পরিবার থেকে কোনো লোক মারা যায় 2000 টাকা 3000 টাকা ওই পরিবারকে সাহায্য করবেন আমাদের সরকার। এরকম সরকার আমরা দেখেছি কখনো? জন্মের সাথে সাথে কোনো বাচ্চা এমনকি কোনো মা যদি মানে সন্তান মানে সেই হসপিটালে যদি জন্ম দেয় তাহলে সাথে সাথে টিকাকরণ থেকে শুরু করে টাকা দেওয়া, তারপরে মানে ছেলে এবং সন্তান এবং মা যাতে পুষ্টি পায় তার জন্য আরেক স্কিম, এরপরে অঙ্গনবাড়ির মাধ্যমে বিভিন্ন স্কিম আছে। এখন নিজের সিদ্ধান্ত মারা যাওয়ার পরও আমরা এটা করবো, সাহায্য করবো। তাহলে এরকম সরকার আমরা কোথায় পাবো? আমরা উনি বলেছেন আমাদের মন্ত্রী মহোদয় যে আমি নিজেও দিশা মিটিং আমাদের দলে এবং আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং এখানে যিনি চন্দ্র রিয়াং আমাদের এগ্রি অফিসার, এই রৈশ্যবাড়ি ব্লকে আমরা যেদিন কৃষি এবং কৃষকদের নিয়ে আলোচনা করেছিলাম, আমি পরিষ্কার ভাবে বলেছি যে আমার প্রধানমন্ত্রী এবং আমাদের কৃষি মন্ত্রীর ইচ্ছা হচ্ছে একটা জেলায় একটা মানে স্বচ্ছ যাতে করতে পারি, যেমন গণতিতে তরমুজ ভালো হয়, ওনারা চেষ্টা করছেন এদিকে গণতিতে ভালো তরমুজ করার জন্য। তো আমরাও ঠিক করেছি এই গন্ডা সড়কতে ভালো আমাদের ভুট্টা হয়, সঙ্গে মকাম এটা যদি করেন উনি বলেছেন কত হাজার টাকা সাহায্য করা যায়। আমাদের এই অফিসার চন্দ্র রিয়ান গন্ডাছড়া বাড়ি আমাদের লোকাল অফিসার কনপোরাকে কথা বলেন উনি রিয়ান, ওনার কাছে যান আপনারা যদি 10 কানিতে আপনারা এই যে ভুট্টা মকা যদি করতে চান আপনারা ওনার সাহায্য নিন, আমরা আছি, আমাদের এমএলএ আছেন, আমরা সাহায্য করব। 10 কানি যদি এরকম করে একবার দেখান অন্তত একজন যে ওনাকে আমরা সাহায্য করব, পরে আরো 10 পরিবার ওনাকে দেখে কৃষি কাজে এগিয়ে আসবেন। তারপরে এরকম যদি এখানে 100 পরিবার করেন আমাদের মন্ত্রী মহোদয় নিজে আসবেন, আমি এই গ্যারান্টি দিচ্ছি আপনাদের।
আপনারা করুন না 100 পরিবার, আমরা আসবো আপনাদের কাছে এবং উনি আপনাদের বিক্রি করার যে মার্কেট বাজার সেটা উনি ব্যবস্থা করে দেবেন। আমাদের সরকারি সিস্টেম আছে এগুলি, আপনারা এইগুলিতে মনোযোগ দিন। ওই যে রাজা খাঞ্চা খাঞ্চা বলে খালি খাঞ্চা, আর এই খাঞ্চা তো আমরাও চাই, কিন্তু তাদের থেকে আরো বেশি খাঞ্চা আমরা চাই। কিন্তু রাজনৈতিক দলের মাধ্যমে তো সম্ভব না। রাজনৈতিক দলের মাধ্যমে খাঞ্চা তখনই হবে যখন আমরা সবার জন্য কাজ করব। তার জন্য আমাদের স্লোগান কি? সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। তো তাহলে ওই যে খাঞ্চা শব্দ তার থেকে আরো বড় মানে 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 হাজার মাইল আগে আমরা, তো আমাদের এই খাঞ্চা, এই যে আহ্বান, তাতে আপনারা গুরুত্ব দিয়ে আমাদের সঙ্গে কাজ করবেন। কাজেই আগামী 6 এপ্রিল আমাদের নির্বাচন, আমি বেশি আলোচনা করব না, আমাদের আরো অন্য জায়গায় যেতে হবে। আগামী 6 এপ্রিল আপনারা একদম সবার আগে আমাদের আইপিএফ এবং বিজেপি কর্মী যারা সবার আগে যেন লাইনে দাঁড়িয়ে আপনারা 12টার মধ্যে নিজেদের যে ভোটাধিকার আপনারা আমাদের যে পদ্ম ফুল চিহ্নে এই কেন্দ্রে আমাদের মানে শ্রী প্রতিরক্ষী মহোদয় উনাকে আপনারা পদ্ম ফুল চিহ্নের ছাপ দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আপনারা নিজেরা ভোট দেবেন, অন্যকে ভোট দেওয়ার জন্য আজকে থেকে আরো বেশি করে আপনারা ঝাঁপিয়ে পড়বেন। এই কথাগুলি বলে যত আরো এসে খুলুন। একটা বিশেষ সময় এই প্রথম ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি জোটের মাধ্যমে যেখানে এডিসি নির্বাচন সামনে আগামী 6 এপ্রিল এবং তাকে কেন্দ্র করে আমরা প্রথম এডিসিতে আমরা প্রার্থী আমরা দিয়েছি। ভারতীয় জনতা পার্টি 2018 সালে নির্বাচনে আমাদের আপামর মানুষের সমর্থন এবং রাজ্যের অধিকাংশ মানুষের সমর্থনে আমরা দীর্ঘ 25 বছরের এক নাগারে যারা শাসন ব্যবস্থায় ছিল সেই কমিউনিস্ট পার্টিকে আমরা সরিয়ে আমরা সরকারে এসেছি। বন্ধুগণ, এই 25 বছর প্লাস আগে 10 বছর যেখানে কমিউনিস্ট পার্টি সরকারে ছিল, কেন তাদেরকে ভোট না দিয়ে বিজেপি আইপিএফ জোটকে ভোট দেবেন? তার মধ্যে প্রথমত আপনাদের কাছে আমাদের দাবি, আপনারা 25 বছর আপনারা সরকার দেখেছেন। আমি 82-83 সালেও যেখানে এসেছিলাম কয়েক দফা এই বৈশাখালী বাজারে, তৎকালীন সময়টা দেখেছি তার বিভিন্ন বিসর্গ পরিবর্তন আমার চোখে লাগেনি। আমি অনেকদিন পরে এখানে এসেছি। আমার বক্তব্য হচ্ছে যে আমরা 3 বছরের সরকার প্রতি অর্থনৈতিক অসুবিধা থাকা সত্ত্বেও ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং রাজ্যের মানুষের প্রতি অগাধ অসীম অনেক ভালোবাসা এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা আজকে 3 বছরের সরকারে রাজ্যের প্রত্যেকটি অঞ্চলে আমরা কিছু না কিছু কাজ করার চেষ্টা করেছি, যা বিগত 25 বছরের ইতিহাসকে লাল করে দেয়। এই রিলিজিক এরিয়াতে আমরা ইচ্ছা থাকলেও আমরা সেভাবে সমগ্র আমরা কাজের ব্যবস্থা আমরা করিনি, করতে পারিনি। তার কারণ এডিসি কার কাছে ছিল? এডিসি ছিল কমিউনিস্ট পার্টির কাছে। আজকে যারা আমাদের প্রার্থী প্রতিরাম বাবু, তিনি এডিসিতে দাঁড়িয়ে ছিলেন, কিন্তু গত 1.5 বছর আগে এই প্রতিরাম বাবুর সঙ্গে আমার দেখা হয়েছিল যখন উনি এখানে দায়িত্বপ্রাপ্ত ছিলেন, এবং উনি বলেছিলেন যে এখানে থেকে আমরা কাজ করতে পারছি না, কারণ এই সরকার মানুষের জন্য কাজ চায় না। এরা চায় যে জনজাতি এই সরল ভারতের মানুষকে নিয়ে রাজনীতি করা, গ্রামীণ এলাকা থেকে তুলে নিয়ে শহর এলাকাতে নিয়ে গিয়ে আমাদেরকে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে শুধুমাত্র স্লোগান দেওয়া ছাড়া কোনো কাজ ছিল না। কিন্তু আমাদের সরকার সেই কাজ করে না। আমাদের সরকার প্রত্যেকটি মানুষের পাশে, প্রত্যেকটি মানুষকে তার সঠিক উন্নয়নের রাস্তা নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছি। সেই লক্ষ্য নিয়ে আজকে এডিসি এরিয়াতে আজকে জনজাতি গোষ্ঠী মানুষ, যদিও আপনাদের কাকে উপজাতি বলা হতো, যেখানে আজকে জনজাতি গোষ্ঠীর মানুষকে যাতে সমস্ত অংশের মানুষের সঙ্গে সমান অধিকার দিয়ে যাতে অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ করা যায়, তার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর। আজকে শিক্ষা ছাড়া কোথাও কোনো জাতি মাথা তুলে দাঁড়াতে পারে না। আমার মনে আছে, নিশ্চয় আপনাদের ভুলে যাননি, 1980 সালে দাঙ্গার কথা কেউ আমরা বুঝতে পারিনি। ওই দাঙ্গা কারা করেছিল? তৎকালীন সিপিএম সরকার, কংগ্রেস সরকার ছিল। সেই দাঙ্গার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করা হয়েছিল।
ক্ষতিগ্রস্ত হয়েছিলেন আপনারা, জনজাতি গোষ্ঠীর মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। দীর্ঘদিন এই বিভেদ মাঝখানে দাঁড় করিয়ে গণমুক্তি পরিষদের নাম দিয়ে এই এডিসি 20টি আসন যেখানে দখল নিজেদের করতে রাখতে পারে, সেই কারণে আপনাদেরকে দিয়ে সেই অত্যাচার সংগ্রাম সেই যুবক সম্প্রদায়কে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সে দীর্ঘ সময় ধরে যেখানে এই শিক্ষা ব্যবস্থাকে তারা সমস্ত দুর্বল করে দিয়েছে, আজকে সেখানে সরকার দাঁড়িয়ে আমরা প্রথমে ঠিক করেছি যে জনজাতি অঞ্চলের যেখানে শিক্ষা ব্যবস্থা পিছিয়ে রয়েছে তাকে অগ্রগতির তালিকা নিয়ে আসা হবে। আজকে আপনারা জানেন সমস্ত জনজাতি এলাকাতে 8টি একলব্য বিদ্যালয় ঘোষণা করেছে আমাদের সরকার, যার মধ্যে কয়েকটি অলরেডি কাজ এবং জায়গা নির্ণয় হয়ে গেছে। বন্ধুগণ, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের সরকার সেই উন্নতি করার চেষ্টা করছি। এই এলাকার রাস্তা কন্যাচল থেকে শুরু করে এখন নারকেলপুর পর্যন্ত রাস্তার কাজ অতি সত্ত্বর অতি শীঘ্রই সমাপ্ত হবে। এবং আপনারা জেনে খুশি হবেন যে যতনবাড়ি থেকে মন্দিরঘাট পর্যন্ত যে রাস্তা আছে তার জন্য সরকার 50 কোটি টাকা সরকার এর মধ্যে বরাদ্দ করেছে, যেখানে রাস্তা এই থাকার মতো হবে না, যেখানে মানুষকে নিয়ে কাজ করতে হবে। এছাড়াও সরকার চাইছে, সরকার পরিকল্পনা নিয়েছে যে প্রত্যেকটি এই এডিসি এরিয়াতে কোন রাস্তা শুধু পাকা ছাড়া থাকবে না, সমস্ত রাস্তা পাকা করা হবে। এটা যোজনা আমাদের সরকার দিয়েছে। পানীয় জল থেকে বলেছেন তাপস বাবু, পানীয় জল বলুন, বিদ্যুৎ বলুন, এই সমস্ত কিছু অভাব এই অঞ্চলে আছে এবং প্রত্যেকটি জনজাতি এলাকাতে আছে। আমি যদি প্রশ্ন করি, এত বছর ক্ষমতা থাকা সত্ত্বেও একদিকে রাজ্যে ক্ষমতায় ছিল 25 বছর, তেমনি আবার এডিসি তাদের দখলে ছিল, কেন আপনাদের এই কাজগুলো করা হয়নি? প্রশ্ন করবেন না? যারা বামপন্থীর প্রার্থী হয়েছিল তাদেরকে প্রশ্ন করবেন না কেন 25 বছর রাজ্য ক্ষমতায় থাকার পরেও এবং সেখানে এডিসিতে ক্ষমতা থাকা সত্ত্বেও আপনাদেরকে আজকের দিনে দাঁড়িয়ে ভারতের জনতা পার্টির প্রার্থীর সমর্থনে দাঁড়িয়ে বলতে হয় যে আপনাদেরকে কেন পানীয় জলের ব্যবস্থা হয়নি, কেন সে রাস্তাগুলো হয়নি? এই রাজ্যে বাজেট ছিল না, টাকা ছিল না, সেখানে কষ্ট করতে হবে তাদেরকে, ভোটের জন্য আছে তাদেরকে কষ্ট করুন সবাই মিলে, কেন আপনাদের সেই উন্নয়ন এত বছর হয়নি? কেন আজকে দাঁড়িয়ে বলতে হবে 3 বছর ভারতীয় জনতা পার্টি আইপিএফটি জোটের সরকার আমরা এই 3 বছর যা করেছি 25 বছর ইতিহাসকে ম্লান করে দিচ্ছি। আজকে আমরা চাইছি যে এই রাজ্যের প্রতিটি মানুষের ব্যক্তিগতভাবে তাদের কর্মসংস্থান হোক এবং সেই কর্মসংস্থানের মাধ্যমে প্রত্যেকের অর্থনীতিকে সমৃদ্ধ করতে হবে, শিক্ষার প্রসার ঘটাতে হবে, রাস্তা পানীয় জল এবং সবকিছু সুযোগ মানুষের কাছে পৌঁছাতে হবে। আমাদের সরকার চাইছে বিভিন্ন ভাবে এ রাজ্যের অধিকাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল এবং সেখানে অধিকাংশ মানুষ কৃষিকাজ নিয়ে থাকেন। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেখানে ভারতবর্ষের অধিকাংশ মানুষের স্বার্থে কাজ করছেন এবং বিভিন্ন ভাবে আর্থিক উনি ঘোষণা করেছেন যাতে যার মাধ্যমে প্রত্যেকটি কৃষি পরিবার যাতে স্বয়ংসম্পূর্ণ হতে পারে। আমাদের সরকারও পিছিয়ে নেই, বিগত দিনে কৃষিকাজ করেছেন, যারা কৃষিকাজ এখানে করেন তারা প্রত্যেকে নিজেকে প্রশ্ন করুন যে বিগত দিনে সরকারের থেকে কৃষিকাজের সরকারি বেনিফিশিয়ারি ক্ষেত্রে আপনাদের সুযোগ পেতে হলে কোথায় কোথায় যেতে হতো, কার কার দরজা আপনাদেরকে না যে ঠোকর যেতে হতো, সেটা আপনারা নিয়ে দেখুন। আজকের দিনে এই সরকার চাইছে যার জমি আছে সে প্রত্যেকে কৃষক এবং প্রত্যেকে কৃষক সরকারি সুযোগগুলো তাকে পেতে হবে, সেখানে কোন রকম দল বদলের দলের ব্যাপার নয়, কোন রঙের ব্যাপার নয়। সরকার চাইছে এই কৃষক প্রত্যেককে যাতে স্বয়ংসম্পূর্ণ করে তাদের রক্ষা করা হয়। আমরা দেখেছেন আজকে এই জায়গায় দাঁড়িয়ে যখন সরকার চাইছে প্রত্যেকটি জনজাতি মানুষকে এগিয়ে তোলে, শিক্ষায় স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে সমস্ত যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করে, যখন কর্মসংস্থানের ব্যবস্থা করে রোজগারের দ্বিগুণ করার ব্যবস্থা করে যখন করছে, আজকে সেখানে দাঁড়িয়ে বিভিন্ন দল এসে আজকে তারা বলছে যে জনজাতিদের জন্য উন্নয়নের রাস্তা তারা করবে। আগে দিল্লিতে আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীর মতো ওই দলের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী ঘিরে বসে আছেন এবং যার দৃষ্টি সর্বদা এই রাজ্যের সমস্ত মানুষের প্রতি আছেন, আর বিশেষ করে জনজাতি অংশের মানুষের প্রতি আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারের আলাদা ব্যাপার আছে। আজকে যেখানে দাঁড়িয়েছেন আমাদের এমপি মহোদয়, আগেও দেখেছেন যেখানে বিগত দীর্ঘ বছর ধরে যেখানে কংগ্রেস পার্টির এমপি যারা সাংসদ ছিলেন তারা দিল্লিতে কি করতেন, হয় ঘুমোতেন, অনেকের ছবি দেখা গেছে টিভিতে, যারা ঘুমিয়ে কাটিয়েছেন বেরিয়ে কাটিয়েছেন,
রাজ্যের মানুষের সাথে কথা বলেননি। আজকে আমাদের এই সম্মানীয় যেখানে যিনি সাংসদ আছেন রেবতী বাবু, যেখানে সংসদ জয়েন করার পর থেকে কোথাও বন্ধ নেই, রাজ্য উন্নয়নের জন্য বারবার চিন্তা করছে। বিভিন্ন ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকার দৃষ্টি আকর্ষণ করছেন, জনজাতি অঞ্চলের মানুষের যাতে উন্নতি তার জন্য কথা বলছেন। এটা হচ্ছে তাদের সঙ্গে আমাদের কথা। আজকে তারা কোথায়? যেখানে জিতেন বাবুরা ছিলেন দীর্ঘদিন, কখনো বলেছেন রাজ্যের জন্য দেখেছেন? কেউ বলতে শুনেছেন? কেউ শুনেননি। আজকে আমাদের সাংসদরা বলে রাজ্যের মানুষের উন্নয়নের জন্য কাজ করে। এখানে তাদের সঙ্গে আমাদের তফাৎ। আজকে এখানে নারকেলগঞ্জ, এখানে অধিকাংশ মানুষ গণরক্ষা থেকে শুরু করে যেখানে বনাধিকার নিয়ে বৈশাবাড়ি সবটা নিয়ে মানুষের এখানে একটা বিশাল সংখ্যক মানুষের বসবাস। আপনারা বলুন তো, নারকেলগঞ্জ বন্ধ ছিল দীর্ঘদিন। নারকেলগঞ্জ এখানে নামই ছিল। আমরা সরকারে আসার পরে আমরা চাইছি যে নারকেলগঞ্জকে কেন্দ্র করে, বনাধিকারকে কেন্দ্র করে, তীর্থমুখকে কেন্দ্র করে গণরক্ষা নিয়ে এই বৈশাবাড়ির একটা সার্কিট গড়ে তোলা হবে। এবং আমি আজকে দাঁড়িয়ে পর্যটন মন্ত্রীর সঙ্গে কথা বলে যাচ্ছি আপনাদের কাছে। রাস্তা তো হতে চলেছে এবং এই সেন্টার নারকেলগঞ্জকে কেন্দ্র করে সর্বশ্রেষ্ঠ টুরিস্ট স্পট আগামী দিন সরকার এখানে করতে যাচ্ছে। এর মাধ্যমে আমাদের সকলে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। নারকেলগঞ্জের মধ্যে আমাদের কমিটি আছে, এসএসজি কমিটি আছে, যারা এরা পরিচালনা করছে। যেখানে আমি প্রথম এসেছিলাম যখন, আমি তাদের সঙ্গে কথা বলেছি। তারা ধারণা ছিল না যেখানে থাকলে তাদের কিছু রোজগার হবে, শিক্ষিত ছেলে মেয়েরা। আমি তাদের কথা বলেছি, তোমরা চালাও, এখানে টুরিস্ট আসবে, ব্যবস্থা সরকার করছে এবং তোমাদের রোজগার হবে। স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে শিক্ষিত ছেলে মেয়েদেরকে নিয়ে তাদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কারণ আগামী দিন কেউ সেখানে টুরিস্টের সঙ্গে যুক্ত থাকতে পারবে, গাইড হতে পারবে এবং তারা চালাতে পারবে। এবং আগামী দিন প্রায় 12 কোটি টাকা খরচা করে নারকেলগঞ্জের মধ্যে লঘাট তৈরি করছে। কাজ বরাদ্দ হয়ে গেছে, খুব সম্ভব সহসা কাজ শুরু হয়ে গেছে, শুরু হয়ে যাবে। আগামী একটা বছরের মধ্যে আপনারা এই নারকেলগঞ্জকে কেন্দ্র করে এই বৈশাবাড়ি থেকে শুরু করে গঙ্গা ছাড়া সমস্ত কিছুর সঙ্গে একটা যুক্ত করে দেওয়া হবে, যেখানে এখানকার মানুষ প্রত্যেকে তার মধ্যে রোজগারের রাস্তা দেখতে পাবে। এই সরকার করছে, সরকার চিন্তা করছে। কেন করেনি আগে? আমরা তো টাকা, আমাদের সরকার টাকা আমাদের নয়। যার টাকা দিয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিয়েছে, ওটা টাকা নাও, সেখানে ব্যবস্থা করো। এই যে আইল্যান্ড দেখছেন আপনি, আমাদের এই নারকেলগঞ্জের প্রত্যেকটি আইল্যান্ডে এক একটা করে বিশেষ কিছু স্থাপন করা হবে। একটি আইল্যান্ডে অলরেডি হেলিকপ্টার সার্ভিস দেওয়ার জন্য হেলিপ্যাড তৈরি করা হবে এবং এটা আগামী 1 বছরের মধ্যে আপনি দেখবেন যে হেলিকপ্টার নামছে। এবং এর থেকে বিভিন্ন আইল্যান্ডগুলো আছে, সেখানে অ্যাডভেঞ্চার ট্যুরিজম থেকে শুরু করে বিভিন্ন কৃষকরা যুক্ত করতে যাচ্ছে এই ট্যুরিজম সেক্টরের সঙ্গে। আপনারা দেখেছেন রাজ্যে যখন দেখেন এই জায়গায় আগে জল ছিল, জলাশয় ছিল, নারকেলগঞ্জ ছিল, পর্যটকরা আসতো। আমরা করেছি, নতুন বোর্ড দিয়েছি, ওয়াটার স্কুটার দিয়েছি একটি, আরো 4টি ওয়াটার স্কুটার কিছুদিনের মধ্যে এখানে যুক্ত হবে এবং সেখানে মানুষ আরো কর্মসংস্থান মানুষ আসবে। যত বাইরের থেকে মানুষ আসবে তত সেখানে এখানকার রোজগার, দোকানপাট, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু আপনাদের কাজে আসবে। যারা আপনারা আনারস চাষ যেখানে করেন, যেখানে আনারসের আগে আনারস চাষ করতো, কিন্তু কখনো আনারসকে নিয়ে কেউ ভাবেনি। বিগত 25 বছর সরকার ভাবেনি যে আনারস চাষ করে যারা করে আনারসকে বিক্রি করে তাদেরকে কিছু পয়সা ব্যবস্থা করে দেওয়া হোক। আমরা কুইন পাইনাপেলকে ভারতবর্ষের বাইরে বিদেশে পাঠিয়েছি, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পাঠিয়েছি, যেখানে 5 থেকে 7 লাখ টাকা বেশি কেউ আনারস বিক্রি করতে পারতো না। আজকে 20 টাকা কমে কেউ আনারস বিক্রি করে না। বন্ধুগণ, এটা ভাবতে হবে যে সরকার চাইছে আরো বেশি কৃষকদের উৎপাদন বিক্রি করা হোক। যেখানে ধান চাষ করে 1 টাকা যদি 1 টাকা রোজগার করতে পারেন, সেখানে আপনারা ভুট্টা চাষ করুন, তাহলে সেখানে 2 টাকা 2.5 টাকা রোজগার করতে পারবেন। এবং যেখানে 1 টাকা ধান রোজগার করবেন 1 কানিতে, সেখানে 1 টাকা রোজগার করতে মাস করে চাষ করে। ধানে অনেক জল লাগে, কিন্তু ভুট্টাতে জল অনেক কম লাগে। সরকারের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার পরিকল্পনা নিয়েছে, যদি কেউ ভুট্টা চাষ করতে চান প্রতি হেক্টর জায়গাতে সরকার আপনাদেরকে 6,000 টাকা তারা বেনিফিশিয়ারি স্কিমে দেবে, আপনারা করুন। যদি কেউ মাসকলাই করতে চায় তাহলে 9,000 টাকা পার হেক্টর জায়গাতে এই সরকার আপনাদেরকে বেনিফিশিয়ারি স্কিমে দিচ্ছে। তবু চলুন, রাজ্য চাইছে উৎপাদন বৃদ্ধি হোক, সরকার চাইছে
যে প্রত্যেকটা মানুষ রোজগার যাতে বৃদ্ধি হয়, এবং যে রোজগার বৃদ্ধি হতে গেলে অবশ্যই কৃষকরা ভাবতে হবে, চিন্তা করতে হবে, এবং সেখানে আপনার এগিয়ে আসতে হবে। এবং এই জায়গায় নয়, যারা ফিশারি ব্যবসা করেন, সরকার বা ফিশারির দিক দিয়ে এই সরকার চাইছে রাজ্যের সমস্ত ফিশারির সঙ্গে যুক্ত মানুষরা যাতে তাদের ওই ব্যবসার মাধ্যমে তারা শক্তিশালী হতে পারে। শত শত কোটি টাকা এ রাজ্যের বাইরে চলে যায়, কারণ এর যে মাছের যে আমদানি দরকার, সে রাজ্যের উৎপাদন সেখানে অনেক বেশি আমরা আছে, এবং সেই উৎপাদনটাকে রাজ্যে যদি তৈরি করা যায়, একদিকে রাজ্যের মানুষ তারা রোজগার বাড়বে, অপরদিকে রাজ্যের টাকা, আপনার আমার টাকা রাজ্যের বাইরে যাবে না, থেকে যাবে রাজ্যের উন্নয়নের কাজে লাগবে। আজকে এই চিন্তা করে সরকার এই সেক্টরকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। যারা পশুপালনের সঙ্গে যুক্ত আছেন, সেই জায়গাতে আপনারা জানেন প্রত্যেকটা পরিবারকে সেখানে গো পালনের জন্য 40,000 টাকা করে আমরা সরকার তাদেরকে অনুদান দিচ্ছি। যারা শুকর পালন করেন, যারা ছাগল পালন করেন, তাদেরকে পরিবারগুলোকে 25,000 টাকা সরকার সুযোগ দিচ্ছে। এবং তার মাধ্যমে আমরা চাইছি দুধ উৎপাদনকে বৃদ্ধি করতে রাজ্যে। এই দুধ যারা করেন সেগুলো পয়সা পাওয়ার রাস্তা সরকার করে দিচ্ছে, যাদের দুগ্ধের প্রয়োজন এই রাজ্যে তার অনেক অংশ আমরা বাড়ির থেকে আনতে হয়, এবং সেটাকেও রাজ্য অনেক দূরে গিয়েছি। এবং আগামী দিনে এবং যদি এটা আরো বৃদ্ধি করা যায়, এবং সেটার চেষ্টা সরকার করছে। এই সব কিছু বলার একটাই কারণ, এই সমস্ত কিছু বলার একটাই কারণ, যে কাজের সঙ্গে যুক্ত আছেন তাকে প্রত্যেকে তারা ধনশালী, তারা অর্থনীতি তাদের অনেক বৃদ্ধি ঘটে। সরকার সেই দিকে সমর্থভাবে কাজ করছে। সরকার প্রতিটা মানুষের উন্নয়নের জন্য চাইছে, কিন্তু দুর্ভাগ্য যখন সরকার 3 বছর ধরে যখন সমস্ত জনকল্যাণমূলক কাজ করছেন, তখন এর মধ্যে দেখা যাচ্ছে যে অনেকে এসে সরকারের কাজকে বাধা দেওয়া, আপনাদের মনকে, আপনাদের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করেছে। আমরা রাজ্যের মানুষ যারা বয়োজ্যেষ্ঠ বসে আছেন, এই রাজ্যের রাজাদের কীর্তি কেউ অস্বীকার করে না। আমাদের ভারতীয় জনতা পার্টি রাজাদের কীর্তি আমরা স্বীকার করি। মহারাজা বীর বিক্রম কিশোর মালিকের কীর্তিকে আমরা অবহেলা করতে পারি না। আমাদের সরকার মহারাজাকে সম্মান দিয়েছে দীর্ঘ 25-35 বছর। তারা কংগ্রেস থেকে শুরু করে দলের সরকার ছিল, তারা কখনো কিন্তু রাজ পরিবারকে সহ দেয়নি। আর বিশেষ করে যারা কমিউনিস্ট পার্টি মালিক সরকার থেকে শুরু করে কখনো রাজ পরিবারের নাম তারা উচ্চারণ করতো না। এই রাজসভার সদস্য মহারাজা বীর বিক্রম কিশোর মালিক ছিলেন এমপি, তৎকালীন কংগ্রেস সভাপতি ছিল দিল্লিতে। সরকারি সময় রাজমাতা দেবী কুমারী দেবী জোট সরকারের মাননীয় মন্ত্রী ছিলেন, রাজস্ব মন্ত্রী ছিলেন। আজকে সেই জন্য আমি যদি প্রশ্ন করি, ওই সময় কেন একবারের জন্য উচ্চারণ করেননি যে জনজাতিদের উন্নয়নের জন্য আমাদের এইটা করতে হবে, জনজাতিদের উন্নয়ন করতে হবে, শিক্ষা, স্বাস্থ্য এবং তাদের রোজগার ব্যবস্থা করতে হবে, কেন রাজারা বলেননি? আজকে দিনের প্রদ্যোৎ বাবু আমরা রাজন্য সম্পদের অসম্মান করি না বলেই তো মহারাজা বীর বিক্রম কিশোর মালিকের নামে সবচেয়ে বড় প্রমিনেন্ট জায়গা বলে, বিখ্যাত জায়গা বলে রাজ্যের সেই বিমানবন্দরকে মহারাজা বীর বিক্রম কিশোর মালিকের নামে বিমানবন্দর আমরা নামাঙ্কিত করেছি। কে উদ্বোধন করেছেন? স্বয়ং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই বিমানবন্দর মহারাজা বীর বিক্রম কিশোর মালিকের নামে উদ্বোধন করে গেছেন। কতটা সম্মান! ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি এই সম্মান দিয়ে থাকেন, আমি একে একে প্রশ্ন করতে চাই সিপিএম পার্টিকে, কমিউনিস্ট পার্টিকে, কখনো তো রাজাদের নাম নেননি। আমি প্রশ্ন করতে চাই রাজ পরিবারকে, তখন একটি শব্দ করেননি। অথচ আমরা চাইছি আপনাদের এই সম্মান রাজ পরিবারকে দেওয়া উচিত, কারণ মহারাজা বীর বিক্রমের অনেক কীর্তি রাজ্যে আছে, নির্মল থেকে শুরু করে অনেক কীর্তি আছে। জানি আজকে আমরা সেগুলো গর্ব করি, কেন আমরা সম্মান করবো? উনি এই রাজ্যের রাজা ছিলেন, এবং তাকে অসম্মান করার কাজ আমাদের নয়। আমরা সম্মান দিয়ে দেন মহারাজা বীর বিক্রম কিশোর মালিকের নামে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি, যেখানে রাজ্যের এই রাজার জন্মদিনকে ছুটি ঘোষণা করেছেন সরকারি ভাবে। করেছিল কখনো? ভেবেছিল কখনো কোন সরকার? ভেবেছিল রাজ পরিবার যারা ছিলেন তারা কখনো ভাবেননি। আজকে বলিয়া পূজার জন্য আমরা ছুটি ঘোষণা করেছি আমাদের সরকার। এই সমস্ত বিষয় জনজাতি অঞ্চলের মানুষের সঙ্গে যুক্ত। তারপরে যদি শুনতে হয় যে জনজাতিদের জন্য রাজা হঠাৎ করে মাঝে নামলেন, আমি এটা বড় প্রস্তাব বলে যাই। আমি কোন ব্যক্তিগত বিরুদ্ধে আমাদের দল নয়, আমাদের ভারতীয় জনতা পার্টি সারা বিশ্বের মধ্যে সর্বপ্রথম সর্ববৃহৎ গণতান্ত্রিক দল। আমাদের যারা দল সৃষ্টি করেছেন
শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে দীনদয়াল উপাধ্যায় মহোদয় চিঠিরা করেছেন। তারপরে আমাদের অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে আমাদের লাল কিতাব বাড়ি থেকে শুরু করে যারা এই দল এই সরকার পরিচালনা করেছেন। আর সেই দিনে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, জেপি নাড্ডাজি, অমিত শাহজির নেতৃত্বে আজকে সারা ভারতবর্ষের সরকার চলছে, মানুষের কল্যাণে কাজ করছে। আমরা প্রতিশ্রুতি করব, আমাদের সঙ্গে প্রতিশ্রুতি আছে, আইপিএফটির সঙ্গে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমাদের সঙ্গে জোট সরকারে তারা শরিক। আমরা চাই যেখানে তাদেরও একটা একজোট হয়ে আমরা আমাদের প্রার্থী এই প্রতিরাম ত্রিপুরাকে আমরা সকলে একটু ভোট দিয়ে আমরা জয়যুক্ত করতে পারি। এখানে কোনো বিভেদের ব্যাপার নয়। আমি রাজা, আরে আগে তো আমি মানুষের কল্যাণ করতে হবে। যখন কল্যাণ করে জনজাতিদের কল্যাণ, যখন আমাদের সরকার বিপ্লব দেব যে প্রতিমূর্তি করছেন, আর সে সময় কেন ওই সময় ওই সিপিএম এর পরিচালিত ব্যবস্থার মাধ্যমে আজকে এই বিভেদ করে আমরা সিপিএম কে যারা কখনোই জনজাতিদের কোনো উন্নয়ন চায় নাই, আজকে তাদের হাতকে শক্ত করে দেওয়া, এই মাঝখানে রাস্তা তৈরি করে দেওয়া, এর তীব্র প্রতিবাদ আমি করি এই সভা থেকে। কারণ এখানে বৈশ্যবাড়ির মানুষের কাছে বলবো, সমস্ত অংশ মানুষ কি বাঙালি কি জনজাতি, প্রত্যেকে এক বাক্যে থাকুন। এ রাজ্যের সরকার, এই ভারতীয় জনতা পার্টির সরকার এই রাজ্যের মানুষের কল্যাণে কাজ করছে। 3 বছরে যারা 35 বছর করতে পারেনি, 3 বছর আমরা সেসব কাজ করে দেখিয়েছি। আজকে আমি শুধু এই অঞ্চলে নিয়ে কথা বলেছি, সারা রাজ্যে যদি দেখা যায় তাহলে সব জায়গায় আমরা প্রত্যেকটা দিন আমাদের লোক কাজ করছে। আমাদের এমপিরা যেরকম দিল্লিতে কথা বলছে, আমাদের রাজ্যের প্রত্যেকটা এমএলএ কি বিজেপি কে আইপিএফ প্রত্যেকটা এমএলএ কাজ করছে, মন্ত্রীরা কাজ করে, মুখ্যমন্ত্রী। কখনো মানিক বাবুকে কতবার দেখেছেন? মানিক বাবু কতবার আপনাদের কাছে এসেছিল? 20 বছরের মুখ্যমন্ত্রী ছিল। আজকের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি রাজ্যের কোন জায়গাতে বাদ দেন না। যেখানে শোনেন সমস্যা সেখানে উনি ছুটে যাচ্ছেন, এবং আগামী দিনও আপনাদের কাছে উনি আসবেন, আপনাদের কাছে এই ভোট ভিক্ষা চাইতে যে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করুন। কারণ আগামী দিন এডিসি 3 বছর ক্ষমতা থাকার কারণে এডিসি আমরা কখনো কিছু করতে পারিনি, যেহেতু এডিসি সিপিএম এর কমিউনিস্ট পার্টি ছিল। আজ এডিসিতে প্রথম নির্বাচনে আমরা যাচ্ছি, আমাদের জোট। আমরা নিশ্চিন্ত আগামী দিন এডিসি আমরাই গঠন করবো। এডিসির মাধ্যমে এ রাজ্যের প্রত্যেকটি জনজাতি অঞ্চলে আমরা কাজ করবো, এটার দায়িত্ব আমরা কথা বলতে পারি। kawan-kawan vote bank apply by এবং ফাইনাল 10 তারিখে ভোট গণনা। এই ভোট গণনা অনেক কাবান ভোট মানে এই রাইমা বেলিয়ে জিতে নাই এবং বিজয় মিছিল খাই নাই। তারপরে অষ্টম বাদ নিবাদে যিনি সশস্ত্র জেলা পরিষদ বা এডিসি সরকার গঠন করে নাই, এডিসি সরকার নাই, তাহলে 25 বছর বামফ্রন্ট সরকার যে বাংজাগিয়া যে মসুর জায়গা নগের বাজার থেকে শুরু হয় চিনি মানগানা মন্ত্রী শাখা 40 বছর স্ক্যান পেমেন্ট হয় অবস্থা বাজার তাও হয় না। সেই বাজার রমেশ মান্নাই এবং চিনি এলাকার যেসব লামা টঙ্গাই ইনস্টলিং করে কাঁচা লামা টঙ্গাই অবলোচন পাক্কা লামা খাই নাই। অবা আং সামানিকাও গিয়া চিনি ইস্তেহারে সুযোগ করব এবং সঙ্গে এডিসিও পৃথকভাবে একটা নিয়োগ নীতি যেটা চাকরি মানে থাকা এগানোর অসুবিধা হবো অবলোচন নিয়োগ নীতি রোল চালু খাই নাই। এডিসি এলাকারও অনেক সামকান্থার বাকি, অনেক কাম খাইতে বাকি। এডিসি এরিয়ারও বিশেষ করে এডিসি দপ্তর যেটা টমারি ও জায়গায় স্টাফ করে অফিস নট ছাইমানা যে চিনি জোনাল অফিস সাব জোনাল অফিস বিভিন্ন অবস্থা খুবই করুন 10,500 স্বর্ণপর কাইজাক টমল তাহলে বামফ্রন্ট সরকার নিয়ে আমারও 15 বছর বিরোধী স্বর্ণ এডিসি শাসন লাইনে পড়ব একটা স্বর্ণপর্ব পূরণ খাইয়া সেই সরকার ফাইনালি পরে
সেগুলো পূরণ খাইনাই আনিসকামি বক্তারক শাখা এডিশনাল টেরিটোরিয়াল কাউন্সিল খাইনাই এডিশনাল আরো কিছু খাইনাই সেগুলো উত্তর পূর্বাঞ্চল রাজ্য 10টা এডিসি তম এই 10টা এডিসি বিষয় আসাম 3টা এডিসি 3টা এডিসি বিষয়ে 2টা এডিসি টেরিটোরিয়াল কাউন্সিল লাইতেগা কার্বি আংলং টেরিটোরিয়াল কাউন্সিল बोरोलैंड टेरिटोरियल काउंसिल ये टेरिटोरियल काउंसिल हो अनेक कहा अनेक डेवलप खाइगा ब्लॉक प्राइमारी स्कूल থেকে ইউনিভার্সিটি পর্যন্ত পরিচালনা করায় শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত দপ্তর ব্লক গাইও ব্রমিয়াগত ক্ষমতা তম সরকার থেকে অবনশন খাইনারি চেষ্টা খাইনাই দিল্লি সরকার চিনি রাজ্য সরকার চিনি দিল্লি সরকার ভাই চালাইনাই রাজ্য সরকার ভাই চালাইনাই যাতে দ্রুত এডিশনাল টেরিটোরিয়াল কাউন্সিল খাইনারি অংশ 42টা দপ্তর এফআই রিজার্ভে রাজ্য মন্ত্রী সভায় যেটা সিদ্ধান্ত খাই রহমানি অনুমোদন খাই রহমানি অবনশন খাইনাই 3 টায়ার পঞ্চায়েত সিস্টেম যেটা নন এডিসি এরিয়া 3 টায়ার পঞ্চায়েত সিস্টেম তম চিনি সেই সিস্টেম করে চিনি শুধু ভিলেজ কমিটি তম ভিলেজ কমিটির পরে সে ব্লক থাকা ব্লক রাজ্য সরকার নেই এসডিএম রাজ্য সরকার নেই এই সারা কোনো করে শুধু 1 টায়ার সিস্টেম চিনি এডিসি এরিয়া তম ত্রিপুরা এডিসিও সেগুলো 3 টায়ার সিস্টেম করে নাই চিনি ভিলেজ কাউন্সিল হয় ব্লক কাউন্সিল হয় জোনাল কাউন্সিল হয় সেইভাবে এডিসির বিরাট একটা প্রাদেশিক রূপান্তর খাইনারি পাবে রাজ্য সরকার ক্ষমতা রাজ্য সরকার বাক্সা কাছাকাছি ক্ষমতার গানি পাবে আইপিএফটি বিজেপি জোট সরকার ন জোট পার্টি ন এডিসিন তিসের গাড়ি দরকার না হয় কেমন তমু আং বলে সানাই যত লোকরগ্ন আং যত কোম্পানি সানাই যাতে বুঝিনারি যত সুবিধা মতো এই 6 তারিখ যে এডিসি নির্বাচন সেই ভোট এই পবিত্র ভোট এই পবিত্র দিন 6 তারিখ সেটা খুবই গুরুত্বপূর্ণ এই জায়গা गोबां आईपीपी এবং বিজেপিनि যে সরকারনো বদনাম খাইনার বাগৈ ও সরকারনো বিভিন্ন ভাবেকে সবাই নামে একটা চক্রান্ত এবং যিনি ওই এলাকা রায়মনবিলি এবং গন্ডাসর মহকুমা যিনি পিস শান্তি শৃঙ্খলা তংনামে বাগৈ অত্র এলাকার আং যতনাং কয়ো এই যে বুঝকানি 6 তারিখ যে চংমারি এডিসি চংমারি ইব বিজেপি আইপিএফটি উন্নয়নের সামনে প্রথম ডাক নয় এডিসি মানে প্রায় 35 বছর লাই থাকা নর সাইমনা এডিসি লাগাত যে কমিউনিস্ট শাসন খাইত মানে এসার মাঝেও যখন 2000 যে আঞ্চলিক দল যখন তিনি সরকার খাইতনো ও সময় যে কমিউনিস্ট বিভিন্ন কায়দাকে সে সবাই পরিকল্পনা লাগা এবং সবাই দরকার সেরকম ভাবে এই যখন বিজেপি আইপিএফটি 2018 যে 25 বছর কমিউনিস্ট শাসন যে কালো সাম্রাজ্য এই ত্রিপুরার মুক্তির মানে আবার যত নল কান্দারি এই মুক্তিদাতা নব যত জানেন তিনি অংশীদার তিনি অজরা এই 3 বছরে অতিক্রান্ত সরকারের যে উন্নয়নের সামন আমার বিভিন্ন ভাবে কেড়ে তিনি আমার কাশুকানি ভাবে একটা ব্লু প্রিন্ট একটা কমিউনিস্ট কাজে নকশানা 12 বছর স্বাধীনতা লাভ করার পরে 70 বছর অতিক্রান্ত মন করিও একমাত্র এই ত্রিপুরা রাজ্যে যিনি বরত্ন একটা সম্মানময় দল কায় এই বিজেপি সরকার নরমুখে যে সময় কমিউনিস্ট শাসন তখন
যে সম্মান পেয়েছে রাজবাড়ি না, কিন্তু সে সরকার কমিউনিস্ট শাসন খাইগুলো সে রাজবাড়ির সম্মান দিয়া 2018 যে সরকার ফেমান পড়িও এই কতাল সরকার সে রাজবাড়ির সম্মান রেখা এবং রাজবাড়ির রাজ পরিবার ভূমিকা এয়ারপোর্ট ভূমিকা তাবো যে সরকার মাত্র 3 বছর সে কাজ সে 3 বছর যেই জায়গা আগে উন্নয়ন সামন না কোনোদিন সাইডামা না কোনোদিন এই জায়গা আছে আগে সরকার তো মনে যে ফিসারি হইতে এই কন্যাসর মহকুমা সব থেকে ত্রিপুরার সব থেকে গবাং জায়গা প্রায় 350 উপর গরিব বড় যারা গরিব বড় আগে লোক চেরা গিয়া সে বড় করছে না কাজে আইপিপি এবং বিজেপি 2018 এই তাৎকল চিহ্ন এবং এই পদ্মফুল 2018 এই দুইটা চিহ্নই জোট খায় জোট এবং 2021 এই যে নির্বাচন এই দুইটা সীমা জোট এগুলো বাদে চুন আর কোনো জোট করেছিল কাজে আমি এত এলাকায় আনে অকরার আর এই পবিত্র বোধ নন পবিত্র বোধ লোক বাংলা থাকিবি এবং বিভিন্ন ভাবে এরা ফাইমানো আমি মগন শোনাই এরা যারা বিভিন্ন লাগা করে হিনাই অন্য আমি মনে করে নাই যে লোক সে পালা রাখিয়া আর পালা নেছেন কারা খেলেন নাই নুন একটা পালা ছিল কারা খেমিয়া নুন কয়টা পালা খাই নাই কাজেই এই সরকার ফাইমান পড়িও যে আগে কোনদিন তিনি চিনি বড় সম্মান দিয়েছে কোন বড় তিনি বড় তিনি মর্যাদা যে তিনি কালচার সংস্কৃতি ঐতিহ্য কোনদিন সম্মান মায়া এই সরকার ফাইনাল পড়েছেন সম্মান রেখা অবরচন মানেছেন এটা হচ্ছেন গোসে মানা না চলুন নায়ক আইপিপি কোনদিন পিছনে লড়াই খাইয়া আইপিপি বুসকানোর ময়দান লোক লড়াই খাইয়া এবং বিজেপি কোনদিন পিছনে লড়াই খাইয়া বোম ময়দান লোক লড়াই খাইও কাজেই জাগো যারা নির্দল হিন্দু নাই যারা বিভিন্ন ভাবে অপপ্রচার খাইতো নাই সতর্ক নিতা করো এই যে তিনি জোট বন্ধন আবার সবাই যেভাবে 2000 সালে যেভাবে কমিউনিস্টরা যেভাবে কায়দাকে সরকার ফাইনাল চক্রান্ত দেখায় সেই চক্রান্ত যাতে তাকে নিতা করো আবার বাগে আন যারা আইপিপি তো বিজেপি তো যেহেতু জোট আইপিপি সিম্বল দাস সিম্বল বিজেপির সিম্বল পদ্মফুল কাজে আগামী 10 তারিখ এই দুম্বুর জলাশয় কাজে পদ্মফুল পুকুরেতে আগুন আগুন আমি কিছুটা কষ্ট মনে কথা দেখলাম সবাই ভোট প্রদান করবেন এবং জনপ্রতিনিধি নির্বাচন করবেন আমরা ভারতীয় জনতা পার্টি বা আইপিএফটির পক্ষ থেকে পদ্মফুল সিং ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে আমরা আপিল করছি বন্ধুরা 2018 সালে ত্রিপুরায় যে পরিবর্তন হয়েছিল এবং সেই পরিবর্তনের কারণে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি আজকে আবার এই এডিসি নির্বাচনে আমরা একত্রিতভাবে আমরা নির্বাচনে অবতীর্ণ হয়েছি আমাদের ইস্যু কি আমাদের ইস্যু হচ্ছে ডেভেলপমেন্ট উন্নয়ন আমাদের দলের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়েছে এই নির্বাচনী ইশতেহারে আমরা বলেছি যে আমাদের সরকার এডিসিতে অধিষ্ঠিত হলে আমরা কি কি কাজ করব কি কি উন্নয়ন করব সমস্ত কিছু সেই আমাদের ইশতেহারের মধ্যে উল্লেখ আছে আমরা কি বলেছি সেই ইশতেহারে একটা ইম্পর্টেন্ট পয়েন্টস আপনাদের সামনে আমি তুলে ধরছি বন্ধুরা আমরা ইশতেহারে বলেছি যে কুমরুলকে নতুন ভাবে তৈরি করা হবে একটা মাস্টার প্ল্যান কুমরুলের জন্য তৈরি করা হবে আমাদের ইশতেহারে আমরা কি বলেছি আমরা ইশতেহারে বলেছি যে জনজাতিদের উৎপাদিত যে ফসলগুলি আছে সেগুলিকে ধান চাল ডাল যেগুলি আপনারা উৎপাদন করেন সেগুলিকে প্যাকেটিং করে আমাদের সরকার সেগুলিকে বিক্রি করার ব্যবস্থা করে দেওয়া হবে আমাদের ইশতেহারে কি বলা হয়েছে এই ধলাই জেলাতে একটা মেডিকেল কলেজ স্থাপন করা হবে বন্ধুরা আগরতলা ছাড়া ত্রিপুরায় যে কোথাও মেডিকেল কলেজ নাই শুধু ধলাই জেলার জন্য
মেডিকেল কলেজ স্থাপন করা হবে, যেখানে আপনার চিকিৎসা পরিষেবা পাবেন, আপনার ছেলেমেয়েরা ডাক্তার হতে পারবেন এবং সেখানে নার্স হতে পারবেন বন্ধুরা। এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত আমাদের ইশতেহারে যেটা রাখা হয়েছে বন্ধুরা। আরো কি রাখা হয়েছে আমাদের ইশতেহারে? এই গ্রামীণ অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে, জনজাতি অঞ্চলে যেসব কাঁচা রাস্তাগুলি আছে, প্রত্যেকটা কাঁচা রাস্তাকে পাকা রাস্তায় উন্নীত করা হবে বন্ধুরা। আরো কি ইশতেহারে লেখা আছে? বিদ্যুৎ এবং পানীয় জল এবং সোলার ল্যাম্পের কাজ যেভাবে এগোচ্ছে, তাকে আরো দ্রুত গতিতে প্রত্যেকটা জনজাতি পরিবারের মধ্যে সেগুলি নিয়ে পৌঁছে দেওয়া হবে বন্ধুরা। এই ইশতেহারে প্রত্যেকটা মানুষের ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, জনজাতি অঞ্চলের ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, জাতি জনজাতির মধ্যে ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে বন্ধুরা। 2018 সালে আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে বিজেপি আইপিএফটি সরকার লাগাতার উন্নয়নের জন্য কাজ করছে বন্ধুরা। এখানে আমাদের মাননীয় মন্ত্রী উপস্থিত আছেন। কৃষি ক্ষেত্রে, পরিবহন ক্ষেত্রে বিরাট পরিবর্তন হয়েছে বন্ধুরা। কৃষি ক্ষেত্রে কৃষকদের উন্নয়নের জন্য ব্যাপক সংস্কার করা হয়েছে বন্ধুরা। আজকে আমাদের রাজ্যের জন্য 7টি জাতীয় সড়ক আজকে তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের অনুদানে। 7টি জাতীয় সড়ক তৈরি হবে, সেখানে বিশাল বিশাল রাস্তা তৈরি হচ্ছে, গ্রামের রাস্তা তৈরি হচ্ছে। সমস্ত রাস্তাগুলিকে সুন্দরভাবে তৈরি করার পরিকল্পনা আমাদের সরকার নিয়েছে বন্ধুরা। আমরা ডেভেলপমেন্টের কথা বলি, আমরা উন্নয়নের কথা বলি, সাম্প্রদায়িকতা সৃষ্টি করে আমরা রাজনীতি করি না বন্ধুরা। কিছু কিছু রাজনৈতিক দল আছে যেগুলি সাম্প্রদায়িকতা বিভাজন সৃষ্টি করে এই নির্বাচনে আপনাদের ভোটকে ডিভিশন করার চেষ্টা করছে বন্ধুরা। কেউ বলছে আমরা জনজাতিদের নেতা, কেউ বলছে আমরা চাকমাদের নেতা, কেউ বলছে আমরা ত্রিপুরীদের নেতা, আমরা বলছি আমরা সবার নেতা। আমাদের কাছে চাকমারাও সমান, ত্রিপুরীরাও সমান, রিয়ংরাও সমান, জমাতিয়ারাও সমান, লোসাইরাও আমাদের কাছে প্রিয়। তাই আমরা ডিভিশনের রাজনীতি করে সমস্ত জাতিকে আলাদা করে রাজনৈতিক ফায়দা আমরা তুলি না। ভারতীয় আইপিএফ জনতা পার্টি বা আইপিএফ দল আমরা সমস্ত মানুষের ডেভেলপমেন্ট চাই। আজকে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন এত গুরুত্বপূর্ণ বন্ধুরা? দিল্লিতে আমাদের সরকার আছে, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই সরকার ভারতবর্ষের ডেভেলপমেন্টের জন্য কাজ করছেন এবং ভারতবর্ষকে বিশ্বের দরবারে সর্বোচ্চ স্থানে নিয়ে যাচ্ছেন। আমাদের রাজ্যে আমাদের সরকার, বিজেপি আইপিএফটি সরকার, আমাদের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে, এনসি দেববর্মার নেতৃত্বে, প্রণজিৎ সিং রায়ের নেতৃত্বে আমাদের ডেভেলপমেন্টের কাজ চলছে বন্ধুরা। এবার এডিসি 3টা সরকার আমাদের তৈরি হবে, দিল্লিতে থাকবে, ত্রিপুরাতে থাকবে এবং এডিসিতে যখন সরকার প্রতিষ্ঠিত হবে বন্ধুরা, এই এডিসি সরকার আমাদের বিজেপি আইপিএফটি সরকার প্রত্যেকটা মানুষের উন্নয়নের জন্য কাজ করবে বন্ধুরা। কিভাবে জনজাতিদেরকে শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়া যায় বন্ধুরা। এখনো বিগত 25 বছরের সিপিএম এর রাজত্বে তারা যে জনজাতিদেরকে শোষণ করেছে, তাদের ডেভেলপমেন্টের টাকাগুলি সঠিকভাবে বাস্তবায়িত করেনি, তার জন্য এখনো এই জনজাতি অঞ্চলে জনজাতিদের ডেভেলপমেন্ট নেই বন্ধুরা। আজকে আমাদের সরকার আসার পর প্রতিনিয়ত চেষ্টা করছে কিভাবে জনজাতিদের মান উন্নয়ন করা যায়, জীবনযাত্রার মান উন্নয়ন করা যায়, কিভাবে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা যায়। প্রত্যেকটা গ্রামে আমাদের সরকার দীনদয়াল বিদ্যুতের মাধ্যমে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিয়েছে। অটল জলধারার মাধ্যমে প্রত্যেকটা গ্রামে গঞ্জে পাহাড়ে আমাদের সরকার পানীয় জলের ব্যবস্থা করে দিচ্ছে বন্ধুরা। এরকম ভাবে আমাদের সরকার প্রতিনিয়ত জনজাতি এলাকার উন্নয়নের জন্য কাজ করছে বন্ধু। এখন আপনাদের পালা। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতদিন যারা এডিসিতে ছিল কমিউনিস্টের সরকার, তারা শুধু আপনাদেরকে ইউজ করেছে, ইউজ এন্ড থ্রো ব্যবহার করে আপনাদের ফেলে দিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়েছে। নির্বাচন শেষ, তারপর আপনাদের আর কথা মনে থাকে না বন্ধুরা, তখন জনজাতিদের কথা আর মনে থাকে না। এই 20টা সিট বিধানসভার আর এডিসির 28টা সিট, এই সিটগুলি ব্যবহার করে তারা শুধু জনজাতিদের শোষণ করেছে বন্ধুরা। আজকে ভারতীয় জনতা পার্টি আমরা শোষণের রাজনীতি করি না, আমরা ডেভেলপমেন্টের রাজনীতি করি। আমাদের মুখ্যমন্ত্রী বলছেন ত্রিপুরা থেকে মডেল স্টেট তৈরি করবেন, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে উন্নত রাজ্য হিসেবে ত্রিপুরা থেকে প্রতিষ্ঠিত করবে বন্ধুরা। সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে, সেই লক্ষ্যে আমাদের প্রত্যেকটা ডেভেলপমেন্টের কর্মসূচি নেওয়া হচ্ছে বন্ধুরা। আজকে যখন এডিসি নির্বাচনে আমরা ভোট দেবেন, আপনাদের ভাবতে হবে যারা বিভিন্ন নামে আজকে
এই কেন্দ্রে 8টি, আমাদের দল সহকারে 8 জন প্রার্থী। কেন আপনারা বুঝতে পারছেন? এর পেছনে সবসময় ব্যক্তিগত স্বার্থ, যারা যারা দাঁড়িয়েছেন ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য। যিনি আজকে নিজেকে রাজা বলে, জনজাতিদের মসিয়া বলে নিজেকে আজকে জাহির করছেন, সেই রাজার পার্টি ত্রিপুরা মাথা পার্টি হঠাৎ করে তৈরি হয়ে হঠাৎ করে জনজাতি অঞ্চলে ঢুকে গেছে বন্ধুরা। আর রাজতন্ত্র চলে গেছে। এখন কোথাকার রাজা? কোন রাজা আমাদের এখন নেই। রাজ পরিবার হতে পারে, আমরা সম্মান করি, কিন্তু রাজা নেই বন্ধুরা। আর ত্রিপুরায় যদি রাজা থেকে থাকতেন তাহলে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, যাকে জনজাতি বাঙালির সমস্ত অংশের মানুষে শ্রদ্ধা করেন, বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। যে বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর আধুনিক ত্রিপুরা রাজ্য গড়ার কারিগর, ত্রিপুরা রাজ্যকে ডেভেলপমেন্ট মুখী করেছেন, উন্নয়নমুখী করেছেন, সে বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর আমাদের রাজা। আমরা সেই রাজাকে আমরা সম্মান করি। কোন একটা সময় ত্রিপুরা রাজ্য ছিল, এই রাজাকে কেউ মুখে আনতে পারতো না, রাজার নাম মুখে আনতে পারতো না। রাজার ছবি যদি ঘরে লাগাতো, এই সিপিএম তাকে উগ্রবাদী বলে তাকে জেলে পুরে দিত বন্ধুরা। রাজার নামটা ভুলে দেওয়ার জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা করেছে কমিউনিস্ট পার্টি, কিন্তু বন্ধুরা ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসে আমাদের রাজা, আমাদের প্রিয় রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে বন্ধুরা। মানুষের মুখে মুখে পৌঁছে দিয়েছে, কার্যক্রমে পৌঁছে দিয়েছে। আমাদের বিমানবন্দরকে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর বিমানবন্দর নামে আজকে ঘোষণা করেছে। রাজার জন্মদিন আমাদের ছুটি ঘোষণা করা হয়েছে বন্ধুরা। আজকে যখন একটা ছেলে মেয়ে স্কুলে যাবে, সে পড়বে, সে জানবে যে আমাদের রাজা, প্রকৃত রাজা কে ছিল বন্ধুরা। সে বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের দিকে তাকিয়ে আমাদের চলতে হবে, ওনার আদর্শকে পথেও করে চলতে হবে। অন্য কোন রাজার আদর্শে এই ত্রিপুরা রাজ্যের মানুষ চলে না বন্ধুরা। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির সেই ডেভেলপমেন্টের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সেই লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যোজনাগুলিকে প্রতিনিয়ত গ্রাম গরিব কিষাণের জন্য করে যাচ্ছে বন্ধুরা। প্রত্যেকটা মানুষের ডেভেলপমেন্টের জন্য কাজ করছে। তাই এই নির্বাচনে বিভ্রান্ত হবেন না। অনেক দল আপনাদের কাছে আসছে, বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেবে, কিন্তু নির্বাচনের পর বন্ধুরা যখন 10 তারিখ 6 এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে, 10 এপ্রিল নির্বাচনের ফল ঘোষণা হবে বন্ধুরা। যতগুলি নির্বাচনে দাঁড়িয়েছে বন্ধুরা, বেশিরভাগ নির্বাচনে দাঁড়ানো সেই দলগুলি এবং প্রার্থীগুলির জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে বন্ধুরা। ভারতীয় জনতা পার্টি প্রার্থী প্রতিরাম ত্রিপুরা পদ্মভূষণে বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং আমাদের খুলনায় আমাদের সরকার প্রতিষ্ঠিত হবে। আপনাদের অনুরোধ রাখছি, বিভ্রান্ত না হয়ে সবাই পদ্মভূষণে এই কেন্দ্রে ভোট দিয়ে আমাদের প্রার্থী প্রতিরাম ত্রিপুরাকে বিপুল ভোটে জয়যুক্ত করাবেন।